আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গালিব বিন আজাদ, আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলহের একমাত্র ছেলে। তো আমার দিক থেকে যে কথা আমি বলতে চাই যে এই যে আমরা যে লড়াইটা করতেছি কলরব নিয়ে, কলরবের যা বিষয় নিয়ে আমার চাচু বললেন, আরো অন্যরা কথা বলবেন। তো এগুলো অনেকে বলতেছে যেগুলো ষড়যন্ত্র এবং আইনিভাবে কোনো প্রমাণ নেই, কিন্তু বাস্তব সত্য হলো যে আমাদের কাছে একবারে সবকিছু শুরু থেকে যত প্রমাণ কাগজপত্র সবকিছু আমাদের হাতে আছে এবং এগুলো নিয়ে আমরা সামনে আগাবো। শুরু থেকে যত কিছু, যেমন কলরব তো মূল কথা হলো কলরব কোনো মানে সংগঠন ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও, কারণ এখান থেকে অনেক আয় ব্যয় হয়। সুতরাং যেহেতু ওখান থেকে আয় ব্যয় হয় এবং ওখান থেকে অবশ্যই লাভ আছে, সেজন্য এটা অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর তার উপরে হলো এখানে অনেক প্রমাণ আছে যে বিটুএম কোম্পানির সাথে আমার বাবা চুক্তি করেছিলেন একজন এমডি হিসেবে, আর কোনো সংগঠনের কোনো এমডি হয় না। সুতরাং এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখান থেকে বোঝা যায়। এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা যখন কোনো কিছুর জন্য টাকা চাইতে যাই, আমার ফ্যামিলি থেকে কেউ যদি টাকা চাইতে যায়, তাহলে তাদেরকে বলা হয় যে কলরবের কোনো ইনকাম নেই, যা দেওয়া হইতেছে আমাদের পকেট থেকে দিতেছি, আমরা এতিম, সে এসে আমাদেরকে সাহায্য করতেছে, মূলত এখান থেকে আমাদের কোনো অধিকার নেই, সেটাই আমাদেরকে বোঝানো হয়। কিন্তু ওয়ারিসনামা হিসাবে আমরা যতটুকু দেখেছি এবং আমরা যতটুকু মানি যে এখান থেকে অবশ্যই আমাদের অধিকার আছে, যার জন্য আমরা লড়তেছি। দুর্নীতির বিষয় হলো 2010 সালে আমার বাবা মারা যান। তারপর থেকে হলো গিয়ে আমাদের ফ্যামিলি থেকে কেউ তো আর শিল্পী না, যেহেতু ওখানে একটা সঙ্গীত সংগঠন, তো সেখানে চালানোর মতো সবাই যেহেতু গ্রামে থাকে, তাদের ওরকম বুথ ছিল না। যার কারণে ওখানে যারা আব্বুর ছাত্ররা ছিল তাদের ভিতর থেকে একজনকে। জি, হাজরাতলা, ঝিনাইদহ হাজরাতলা। জি। তো 2010 সালে মারা যাওয়ার পর ওখানে একজন ছাত্রকে আর কি পরবর্তী দায়িত্বটা দেওয়া হয় আমাদের ফ্যামিলি থেকে, যে তুমি কলরবপুরে পরিচালনা করো, বাকিটা আমরা দেখতেছি। কারণ পরিচালনা করার মতো সেই মানুষ আমাদের ফ্যামিলিতে ছিল না। তো তাকে পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে 2013 সাল না 14 সালের পর আর কি আমাদের মানে চরমোনাই পীর সাহেব হুজুর যিনি আছেন, তার সাথে কথা বলে আমাদের সাথে ঠিক করা হয় যে আমাদের ফ্যামিলির খরচ কলরব থেকে দেওয়া হবে। তারপর থেকে আমাদের লেখাপড়ার খরচ 2015 সালের পর থেকে আর কি লেখাপড়ার খরচ কলরব বহন করতেছে। এখন কমি মাদ্রাসার লেখাপড়ার খরচ কেমন তা আপনারা খুব ভালো করে জানেন। তাও এতটুকু যে দেওয়া হয়, দেখা গেছে যে 4-5 মাসের বেতন জমা করে এক মাসে দিতেছে, কয়েক মাস বেতন না দেওয়া, তারপরে নাস্তার টাকা বারবার চাওয়া, এইভাবে বারবার নিজেকে ছোট মনে হইতেছিল। এরপরে যখন আমি ফ্যামিলির সাথে কথা বললাম, তাদেরকে নাকি কোনো ধরনের টাকাই দেওয়া হয় না, শুধুমাত্র আমাদের দুই ভাই বোনের লেখাপড়ার খরচটা দেওয়া হয়। আর যখন ফ্যামিলি টাকা চায় তখন বলে যে আমাদের আমাদের কলরবের তো কোনো ফান্ড নেই, এমনি যা দেয় সব নিজেদের পকেট থেকে দেয়। তখন আমার প্রশ্ন হচ্ছে যে কলরবে যদি কোনো ফান্ড না থাকে, তার এই বড় বাড়ি এত এত সম্পদ সবই আছে, সব কলরব দিয়ে হয়েছে, কিন্তু কলরবের কিছু নাই, এটা কিভাবে হয়? এমনকি আজ পর্যন্ত কলরবের নিজস্ব কোনো অফিসও নাই। কলরবের যে এটা নিয়ে যখন প্রশ্ন ওঠানো হয়, তখন সে বলছে যে আমি কলরবের নামে অফিস নিতেছি, কিন্তু মানে খোঁজ নেয় জানা গেছে যে অফিসটা যে নিতেছে সেটাও তার নিজের নামে, যদি দলিলে চেক করা হয় তাহলে দেখা যাবে এটা তার নিজের নাম, সবকিছু তার নিজের নামে। এটা যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকে, যেটা বদরুজ্জামান নিজের নামে লেখা নিচ্ছে, ট্রেড লাইসেন্স মোহাম্মদ বদরুজ্জামান লেখা। তারপরে কলরবের সাথে কোনো কিছু যে যখন চুক্তি করা হয়, তখন সেখানে অবশ্যই সেখানে মালিকের নাম লেখা থাকে। তো সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ ফেরদৌস, যে কিনা কলরবের কিছুই ছিল না এক সময়, সে হলো ওখানের মালিক হয়ে গেছে, কিন্তু তাকে কে বানাইছে বা আমাদের ফ্যামিলি থেকে কেউ জানে না যে সে কিভাবে মালিক হয়েছে। তো এটাই। জি, রশিদ আহমদ ফেরদৌস। জি, ফেরদৌস হলো ছাত্র ছিল না, আমার বাবার একজন ফ্রেন্ড ছিল, সেখান থেকে আস্তে আস্তে এখানের মালিক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। জি, হ্যাঁ, এটা তার ব্যক্তিগত অনেক সম্পদ তার হয়েছে, এটা আমি বললাম তো। জি, এই প্রতিষ্ঠাতা করছে আমার আব্বু। আর যেহেতু এটা, এই যে আমার কাছে সব আছে এখন। এটা তো আমাদেরকে না জানাই করা হয়েছে, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়তো তাহলে তো আমরা অবশ্যই একটা পদক্ষেপ নিতাম বা আমরা কিছু বলতাম।
আমাদেরকে না জানিয়ে তারা ট্রেড লাইসেন্স করছে, এমনকি সব মালিকানা টালিকানা সবকিছু চেঞ্জ করে ফেলেছে, যেটা আমরা জানতাম না। আমরা জানার পরে যখন আমরা মানে কথা বলা শুরু করছি, তখন আর কি আমাদেরকে বলা হয়েছে যে এটা নাকি মানে মানুষের কাছে ছড়ানো হইতেছে যে এটা কি বলে, এটা ষড়যন্ত্র। তারপর আমার আম্মু আমার বোনকে যখন আমরা সাক্ষী হিসেবে আনা হয়েছে, তখন বলতেছে যে মানে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করতেছে যে এই অসুস্থ মেয়েটাকে আনছে, এই মহিলা মানুষ এমন পরিবারের মেয়ে সে ক্যামেরার সামনে আসলো, মানে এই ধরনের কথা বলতেছে। যে প্রশ্ন বললাম তার উত্তর না দিয়ে বিভিন্ন ভাবে মানুষের মন জয় করার চেষ্টা করতেছে। এটাই। আমরা আমরা যেটা চাইতেছি যে আমাদের অবশ্যই এই যে যে কাগজপত্র গুলো, সেগুলো আর কি আমাদের যে নামে ছিল, আমার বাবার যেহেতু প্রতিষ্ঠান, অবশ্যই এটা আমাদের ফ্যামিলির হওয়া উচিত। এখন অনেকে বলতেছে যে তুমি এখনো ছোট, লেখাপড়া করতেছো, তোমার কি যোগ্যতা আছে যে তুমি একটা প্রতিষ্ঠান চালাবা? সেখানে তাদেরকে আমি বলতে চাই, আমি কখনো বলি নাই যে প্রতিষ্ঠান আমি চালাবো বা প্রতিষ্ঠানের দায়িত্ব আমার দেওয়া হোক। আমি বলছি যে এটার মালিকানা যেটা, সেটা আমাদের ফ্যামিলি থাকুক, এবং মালিক পক্ষের একটা অবশ্যই একটা অর্থ থাকে। হ্যাঁ, জি জি, যার যোগ্যতা আছে সেই চালাবে, কিন্তু কথা হলো যে সে জালিয়াতি করে যে এই জিনিসটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সেটা আমাদেরকে দেওয়া হয় না, এমনকি ওটার যে হিসাব সেটা কাউকে দেওয়া হয় নাই, মানে সে সবকিছু নিজের ভাবে নিয়ে সবকিছু মানে বলছে যে আমি দেখতেছি।